হ্যালো স্টুডেন্টস, আমি সাগর পাল আর তোমরা দেখছো ফিজিক্স রিডার। আজকে আমাদের আলোচনার বিষয় মাধ্যমিকের আয়নীয় ও সমযোজী বন্ধন। তোমাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে স্যার এই অধ্যায়ের উপর ভিডিও দিন, মাধ্যমিক পরীক্ষা সামনেই আছে, সেই জন্য আমি তোমাদের সামনে সমযোজী বন্ধন এবং আয়নীয় বন্ধন উপস্থাপন করলাম। আজকে আমরা এই চ্যাপ্টার নিয়ে ডিটেলসে ডিসকাস করব। খুব ভালো লাগার চ্যাপ্টার, খুব ভালো লাগবে একটু বুঝলেই, এবং এখান থেকে কোশ্চেন থাকবেই। তো চলো শুরু করি। দেখো, অধ্যায়ের নাম আয়নীয় এবং সমযোজী বন্ধন। এখানে একটা শব্দ আছে বন্ধন। এই বন্ধন শব্দের অর্থ ইংরেজিতে বন্ডিং, এবং আমরা কিন্তু সচরাচর এই শব্দটা ব্যবহার করে থাকি। ওর সাথে আমার ভালো বন্ডিং হচ্ছে না, মানে মিলছে না, সম্পর্ক ভালো হচ্ছে না। তো এই বন্ডিং বা বন্ধন শব্দর মানে কি? অনেকে অনেক রকমভাবে এর মানে প্রকাশ করে। বলতে পারো বন্ধন মানে বাঁধন, অর্থাৎ যদি আমরা দুটো বস্তুকে বেঁধে দিই, এই দুটো বস্তুকে যদি আমরা বেঁধে দিই টাইট করে, তাহলে কোনো বস্তু থেকে দূরে যেতে পারবে না, এরা একসাথে আবদ্ধ থাকবে, তাই না? অনেকটা এরকম বাঁধন ভাবতে পারো। বন্ধন মানে বাঁধন। আবার বন্ধন মানে বলতে পারো সম্পর্ক, রিলেশন। যদি দুজন রিলেশনে থাকে, সেটা বন্ধুত্বের রিলেশন হতে পারে, সেটা বাবা মায়ের রিলেশন হতে পারে, সেটা ভাই বোনের রিলেশন হতে পারে। যদি রিলেশনে থাকে তাহলে কেউ কিন্তু কারোর থেকে কখনোই দূরে যেতে পারবে না, তাই না? তারা একসঙ্গে থাকবে। তাহলে এরকমও কিছু একটা হতে পারে। তাহলে মোটামুটি আমরা বুঝে গেলাম বন্ধন মানেটা কি। তো এই অধ্যায়ের রেসপেক্টে বন্ধন জিনিসটা কি সেটা আমরা বুঝবো। ভালো করে বোঝো। আমি কয়েকটা অণুর কথা উল্লেখ করছি, যেমন H2O, CaO, NaCl। এখানে দেখো তিনটে পরমাণু, দুটো O পরমাণু, একটা H পরমাণু। তিনটে পরমাণু একসঙ্গে জোট পাকিয়ে আছে, যাকে আমরা অণু বলি, একসঙ্গে আবদ্ধ আছে। অ্যাকচুয়ালি এরা বন্ধনে আবদ্ধ আছে, একটা বাঁধনে আবদ্ধ আছে, কেউ কারোর থেকে দূরে যেতে পারছে না, জোট পাকিয়ে একটা প্যাকেটের আকারে আছে, যাকে আমরা বলি অণু। আবার এখানেও দেখো ক্যালসিয়াম এবং অক্সিজেন, এরা দুজনও প্যাকেটের আকারে আছে, কেউ কারোর থেকে যাচ্ছে না, একসঙ্গে আছে। তাহলে বলতে পারি এদের দুজনকে কেউ যেন বেঁধে দিয়েছে, প্যাকেটের আকারে আছে। তার মানে এরাও কিন্তু রাসায়নিক বন্ধনে রয়েছে। ঠিক একই রকমভাবে Na আর Cl, সোডিয়াম এবং ক্লোরিন, এরাও কিন্তু রাসায়নিক বন্ধনে আবদ্ধ রয়েছে। তো তোমরা অধ্যায়ের নাম থেকেই বুঝতে পারছো আমরা এখানে এই অধ্যায়ে মূলত দুই রকম রাসায়নিক বন্ধনের কথা বলবো। একটি হলো আয়নীয় বন্ধন, অপরটি হলো সমযোজী বন্ধন। তো এবার চলো বন্ধন এখানে কিভাবে তৈরি হচ্ছে, অর্থাৎ বিভিন্ন পরমাণু কিভাবে অণুর মধ্যে বাঁধন অবস্থায় আছে, বা বন্ধী আছে, বা বন্ধনে আছে, সেইটাই এবার আমরা ভালো করে বুঝবো। তোমরা হয়তো পড়েছো অষ্টক সূত্র। অষ্টক সূত্রে কি বলে, যে এখান থেকে আমরা জানতে পারি অষ্টক সূত্র, এখান থেকে আমরা জানতে পারি যে কোনো মৌল বা যে কোনো পরমাণু নিষ্ক্রিয় মৌলের মতো শেষ কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ করতে চাই। খুব ভালো করে বুঝবে নিষ্ক্রিয় মৌল কোনগুলো। হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, এগুলো কিন্তু নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস। তো হিলিয়ামের ক্ষেত্রে শেষ কক্ষে
দুটো ইলেকট্রন থাকে, কিন্তু বাকি সবগুলো নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে শেষ কক্ষে 8টা ইলেকট্রন থাকে। যেমন নিয়নের ক্ষেত্রে শেষ কক্ষে রয়েছে 8টা ইলেকট্রন, আর্গনের ক্ষেত্রে শেষ কক্ষে রয়েছে 8টা ইলেকট্রন। তার মানে এই যে নিষ্ক্রিয় মৌল দেখতে পাচ্ছ, এদের শেষ কক্ষে 8টা ইলেকট্রন আছে। আর 8টা ইলেকট্রন থাকার জন্য এরা কারোর সঙ্গে বিক্রিয়া করে না, এরা কারোর সঙ্গে ঝামেলায় জড়ায় না, এরা নিষ্ক্রিয়, এরা তাই এদেরকে বলা হয় নোবেল গ্যাস। ঠিক আছে, তো এদের মতোই ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাই যে কোনো মৌল, যে কোনো মৌলের পরমাণু। আর এই যে লাভ করার যে ইচ্ছে, আর এই ইচ্ছের জন্য জন্ম নেয় আয়নীয় এবং সমযোজী বন্ধনের। তাহলে কি বললাম কথাটা? আমি বললাম যে যে কোনো মৌলের পরমাণু শেষ কক্ষে 8টা ইলেকট্রন সম্পূর্ণ করতে চাই, অর্থাৎ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাই। আর এই লাভ করতে গিয়ে তৈরি হয় আয়নীয় এবং সমযোজী বন্ধনের। কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাই এই অধ্যায়ের 5 লাইন। কি বললাম আবারও বলছি আমি, যে কোনো পরমাণু নিষ্ক্রিয় হতে চাই, এটা প্রকৃতির নিয়ম, অর্থাৎ শেষ কক্ষে 8টা ইলেকট্রন করতে চাই, অর্থাৎ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাই। আর এই লাভ করতে গিয়েই সৃষ্টি হয় আয়নীয় এবং সমযোজী বন্ধনের। তাই এবার আমরা দেখব কিভাবে আয়নীয় এবং সমযোজী বন্ধনের জন্ম হচ্ছে। এবার আমরা পার্ট পার্ট করে আলোচনা করব আয়নীয় বা তড়িৎযোজী এবং সমযোজী বন্ধন নিয়ে। প্রথমে চলে আসি আমরা আয়নীয় বন্ধন। আয়নীয়, দেখো শব্দটার মানে বোঝার চেষ্টা করো। আয়ন, আয়ন থেকে এসছে আয়নীয় বন্ধন, তাই না? তার মানে এখানে আয়নের একটা ব্যাপার আছে। এবার তোমরা খুব ভালো করে জানো আয়ন 2 প্রকার, একটা ক্যাটায়ন আর একটা হলো অ্যানায়ন। যখন কোনো পরমাণু থেকে ইলেকট্রন কেটে পড়ে, চলে যায়, কেটে পড়ে, তখন সেটা ক্যাটায়নে পরিণত হয়। কিসে পরিণত হয়? ক্যাটায়নে, তড়িৎগ্রস্ত হয়ে যায়। ইলেকট্রন চলে গেলে ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়, পজিটিভলি চার্জড হয়ে যায়, পজিটিভ আধানে আহিত হয়ে যায়, তাই না? তাহলে ইলেকট্রন কেটে পড়লে বা চলে গেলে ক্যাটায়নে পরিণত হয়। ঠিক একই রকমভাবে একটা পরমাণু যদি ইলেকট্রন আনয়ন করে তাহলে সেটা অ্যানায়নে পরিণত হয়ে যায়। আনয়ন করলে ইলেকট্রন আনলে পরে অ্যানায়নে পরিণত হয়, অর্থাৎ সেটা নেগেটিভলি চার্জড হয়ে যায়, অর্থাৎ ঋণাত্মক আধানে আহিত হয়ে যায়। বোঝা গেল? তার মানে ধনাত্মক আধানে আহিত কিংবা ঋণাত্মক আধানে আহিত বা তড়িৎগ্রস্ত পরমাণুকেই বলবো আমরা আয়ন। তো এখানে কিন্তু আয়নের একটা ব্যাপার রয়েছে। তো আয়নের কিভাবে ব্যাপার রয়েছে বা আয়ন থেকে কিভাবে বন্ধনের সৃষ্টি হচ্ছে সেটা আমরা ভালো করে বুঝবো। দেখো আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। প্রথমে চলে আসি আমরা একটা আয়নীয় যৌগ NaCl। আমরা NaCl কিভাবে তৈরি হচ্ছে সেইটা নিয়ে আমরা প্রথমে ডিসকাস করব। সোডিয়াম তোমরা ভালো করে জানো, সোডিয়াম হলো ধাতু আর ক্লোরিন হচ্ছে অধাতু। ধাতু সবসময় ধনাত্মক হয়, ধাতু সবসময় ইলেকট্রন দান করে, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। ধাতু হচ্ছে ধনাত্মক হয়। ধাতু কি হয়? বারবার বলছি, ধাতু ধনাত্মক হয় আর অধাতু ঋণাত্মক হয়। মানে বুঝতে হবে, ধাতু ধনাত্মক, তাহলে অধাতু কি হবে? ঋণাত্মক হবে। আর ধনাত্মক তখনই হবে যদি ইলেকট্রন ধাতু থেকে বেরিয়ে যায়। ইলেকট্রন যদি কেটে পড়ে তাহলে ধনাত্মক হয়ে যাবে, ক্যাটায়নে পরিণত হবে। আর অধাতু ঋণাত্মক হয় মানে কি? অধাতু ইলেকট্রন গ্রহণ করে। যদি আমরা খুব ভালো করে খেয়াল করি তাহলে এই যে সোডিয়াম ধাতু রয়েছে, এর যদি ইলেকট্রন বিন্যাস আমরা দেখি তাহলে এর প্রথম কক্ষপথে রয়েছে 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে রয়েছে 8টা ইলেকট্রন
এবং 3 নম্বর কক্ষপথে রয়েছে একটা ইলেকট্রন। খুব ভালো করে বুঝবে, একটা যদি বোঝো তাহলে সবগুলো পারবে, আমি কথা দিচ্ছি। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11, অর্থাৎ সোডিয়ামের মধ্যে ইলেকট্রন রয়েছে 11টা। প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টো, দ্বিতীয় কক্ষপথে থাকবে 8টা এবং শেষ কক্ষপথে থাকবে 1টা। এবং এইটাকে বলবো আমরা ইলেকট্রন বিন্যাস। তো শেষ কক্ষপথে 1টা আছে, তাহলে এই নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের মতো হতে চাইবে। তো নিষ্ক্রিয় মৌলের মতো হতে গেলে এর 2টো উপায় আছে। 2টো উপায়ে ও নিষ্ক্রিয় মৌলের মতো ক্যারেক্টার লাভ করতে পারে। একটা হচ্ছে শেষ কক্ষে 8টা বানাতে হবে। 8টা বানানোর উপায় কি? শেষ কক্ষে তো 1টা রয়েছেই, 7টা যদি গ্রহণ করে অর্থাৎ বাইরে থেকে যদি 7টা ইলেকট্রন চলে আসে, অর্থাৎ 7টা ইলেকট্রন যদি অ্যাড করে নিজের সাথে, তাহলে কিন্তু শেষ কক্ষে 8টা হয়ে যাবে। তাহলে কিন্তু সোডিয়াম নিষ্ক্রিয় হয়ে যাবে বা নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। এটা একটা উপায় গেল। আরেকটা উপায় হচ্ছে যদি একটা ইলেকট্রন আছে শেষ কক্ষে, এটা যদি বর্জন করে দেয়, কাউকে দিয়ে দেয়, তাহলে শেষ কক্ষে কটা হয়ে যাবে? 8টা হয়ে যাবে। এবার তোমরা নিজেরাই ভেবে দেখো কোনটা সহজ, 7টা গ্রহণ করা সহজ না একটা বর্জন করা সহজ? আশা করি তোমরা বলবে একটা বর্জন করা সহজ, তাই না? এবং সেই কাজটাই সোডিয়াম করে থাকে। সোডিয়াম কি করে? একটা বর্জন করে। একটা যদি বর্জন করে তাহলে শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা হবে 8 অষ্টকপূর্তি ঘটে যাবে। তাহলে এটা কিন্তু নিষ্ক্রিয় মৌলের মতো চরিত্র লাভ করবে এবং তখন এ কি হবে? স্থায়ী হয়ে যাবে, স্টেবিলিটি পাবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এর জন্য ইলেকট্রন কিন্তু দান করতে হবে, বর্জন করতে হবে। তার মানে সোডিয়াম ইলেকট্রন বর্জন করে, সোডিয়াম ইলেকট্রন দান করে, তাই সোডিয়াম হচ্ছে ধাতু। তার মানে ধাতু কিন্তু ইলেকট্রন দান করে। ধাতু ইলেকট্রন দান করে কি হয়ে যায়? ধনাত্মক হয়ে যায়। মিল আছে দেখো, ধাতু ধনাত্মক, ধ দিয়ে ধাতু, ধ দিয়ে ধনাত্মক, তাই না? ধাতু সর্বদা ধনাত্মক হয়, তাহলে অধাতু কি হবে? ঋণাত্মক হবে। তাহলে আমরা বুঝে গেলাম সোডিয়াম ইলেকট্রন বর্জন করতে চাইবে। আমি শেষ কক্ষের ইলেকট্রনকে বোঝানোর চেষ্টা করছি ডট দিয়ে। ধরো সোডিয়ামের শেষ কক্ষে একটা ইলেকট্রন আছে, এই ডট দিয়ে আমি সেই ইলেকট্রনকে প্রকাশ করছি। এইবার যদি আমরা ক্লোরিন দেখি, তাহলে এর ইলেকট্রন বিন্যাস 2,8,7। ক্লোরিনকে অধাতু বলি, তাই না? তাহলে এও নিষ্ক্রিয় মৌলের মতো হতে চাইবে, সেই জন্য এ কি করবে? শেষ কক্ষে 8টা বানাবে। 8টা বানানোর উপায় কি? 2 রকম উপায় আছে, একটা বর্জন আর একটা গ্রহণ। তো এ কি করতে চাইবে? এ যদি একটা গ্রহণ করে, বাইরে থেকে একটা ইলেকট্রন যদি এর মধ্যে আসে, তাহলে কিন্তু শেষ কক্ষে 8টা ইলেকট্রন হয়ে যাবে। তাহলে কিন্তু এটা নিষ্ক্রিয় হয়ে যাবে, অষ্টকপূর্তি ঘটবে এবং এটা নিষ্ক্রিয় মৌলের মতো চরিত্র লাভ করবে, তাই না? বৈশিষ্ট্য লাভ করবে। এটা একটা উপায় আছে। তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে 7টা ইলেকট্রন বর্জন করা। যদি 7টা ইলেকট্রন বর্জন করে দেয়, বাইরে বের করে দেয়, তাহলে 7টা ইলেকট্রন চলে গেল, তাহলেও কিন্তু এর শেষ কক্ষে 8টা ইলেকট্রন হয়ে যাবে। তাহলে এটা কিন্তু নিষ্ক্রিয় মৌলতে পরিণত হবে, অর্থাৎ স্থায়ী মৌলে পরিণত হবে, স্থায়িত্ব পাবে, তাই না? তো এটা একটা উপায়। কিন্তু তোমরা নিজেরাই ভেবে দেখো, 7টা ইলেকট্রন বর্জন করা এটা বেশি সুবিধাজনক না একটা ইলেকট্রন গ্রহণ করা সুবিধাজনক? আশা করি তোমরা বলবে একটা ইলেকট্রন গ্রহণ করা সুবিধাজনক। এবং এই কাজটাই কিন্তু ক্লোরিন করে থাকে। ক্লোরিন কখনো 7টা ইলেকট্রন বর্জন করে না, সবসময় একটা ইলেকট্রন ম্যানেজ করার চেষ্টা করে, গ্রহণ করার চেষ্টা করে, তাই এর একটা ইলেকট্রন প্রয়োজন। এবার যখন এই সোডিয়ামের সঙ্গে ক্লোরিনের দেখা হয়ে যাবে কোনো রকমভাবে, তখন তো কেল্লা ফতে। কেমন? আমি এই ক্লোরিনের শেষ কক্ষে 8টা ইলেকট্রন
এই 7টা ইলেকট্রন রয়েছে এটাকে আমরা সার্কেল দিয়ে প্রকাশ করার চেষ্টা করি, ছোট সার্কেল 1 2 3 4 5 6 7। দেখো ক্লোরিনের দরকার একটা ইলেকট্রন, তাহলে শেষ কক্ষে 8টা ইলেকট্রন হবে। আবার সোডিয়ামের একটা ইলেকট্রন বর্জন করা দরকার, তাহলে শেষ কক্ষে 8টা হয়ে যাবে। তাই যখন সোডিয়ামের সঙ্গে ক্লোরিনের দেখা হবে, এদের সঙ্গে একটা কন্ট্রাক্ট হবে। তখন কি করবে, সোডিয়াম এটা দানি, ধাতু সবসময় দানি হয়, বড় মনের হয়, এর সঙ্গে ইলেকট্রন দান করে ধনাত্মকে পরিণত হয়। আর এটা কিন্তু দানি নয়, এটা সবসময় গ্রহণ করে, গ্রহিতা, এ দাতা এ গ্রহিতা। বোঝা গেল? ক্লোরিন গ্রহণ করবে, তাহলে তখন কি হবে, এদের সঙ্গে যখন দেখা হবে তখন সোডিয়াম বলবে ঠিক আছে আমি একটা বর্জন করতে চাই, তো আমি একটা তোকে দিয়ে দিচ্ছি, ক্লোরিনকে বলবে, তখন ঠিক আছে ক্লোরিন তো তাহলে বলবে আমি খুবই ভালো, ক্লোরিন বলবে খুবই ভালো, আমার তো একটা দরকার, তুমি আমাকে দিয়ে দিচ্ছ, খুব ভালো, তো নিয়ে নিবে। তো এই সোডিয়ামের এই পরমাণুটা ক্লোরিনের শেষ কক্ষে চলে যাবে। তার মানে সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করবে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে। যদি গ্রহণ করে তাহলে এ হয়ে যাবে নেগেটিভ, ক্লোরিন নেগেটিভ হয়ে যাবে, আর সোডিয়াম হয়ে যাবে পজিটিভ। তাহলে দেখো কি হবে, সোডিয়াম হয়ে যাবে পজিটিভ, একটা ইলেকট্রন বর্জন করে সোডিয়াম পজিটিভ, তখন এর শেষ কক্ষে হয়ে যাবে 8টা ইলেকট্রন, তাহলে ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2,8। আর ক্লোরিনের শেষ কক্ষে হয়ে যাবে 8টা ইলেকট্রন, একটা ইলেকট্রন গ্রহণ করার পরে, এবং এটা হয়ে যাবে নেগেটিভ। কি হয়ে যাবে, নেগেটিভ, ঠিক আছে। এবং এর ইলেকট্রন বিন্যাস হবে 2,8,8, একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাই 7 থেকে ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 8, ঠিক আছে। তাহলে যদি আমরা ক্লোরিনের ইলেকট্রনগুলোকে দেখানোর চেষ্টা করি, একটা থাকবে সলিড ডট, বাকিগুলো থাকবে ক্লোরিনের নিজস্ব ইলেকট্রন, 1 2 3 4 5 6 7, এই হচ্ছে ব্যাপার। তখন আমরা দেখব যে এ তো পজিটিভ আর এ কি নেগেটিভ, আর পজিটিভ আর নেগেটিভ পরস্পরকে কি করে আকর্ষণ করে, তোমরা খুব ভালো করে জানো। দুটো তড়িৎগ্রস্ত পরমাণু বা দুটো তড়িৎগ্রস্ত বস্তু পরস্পরকে আকর্ষণও করতে পারে, বিকর্ষণও করতে পারে। যদি সমজাতীয় আধানে আহিত থাকে তাহলে বিকর্ষণ করবে, যদি বিপরীত জাতীয় আধানে আহিত থাকে তাহলে আকর্ষণ করবে। তোমরা এটা ভালো করে জানো, সম আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত জাতীয় আধান পরস্পরকে কি করে, আকর্ষণ করে। তাহলে এখানে বিপরীত জাতীয় রয়েছে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তাই এরা পরস্পরকে আকর্ষণ করবে এবং আকর্ষণ করে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে এরা একসঙ্গে থাকবে, তার মানে তখন তৈরি হবে NaCl অণু। যদিও আমরা এটাকে অণু বলি না, আমি পরে ডিসকাস করব, এটাকে অণু বলা হয় না, ঠিক আছে। তবে NaCl তৈরি করবে, একটা সংকেত তৈরি হলো, সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ, যেটা আমরা বাড়িতে ইউজ করি, তাই না। তো এইভাবে কিন্তু আয়নীয় যৌগের জন্ম হলো। তো যেহেতু এখানে আয়নের ব্যাপার রয়েছে, আয়ন পরস্পরকে কি করছে, আকর্ষণ করছে, এটা ধনাত্মক আয়ন, এটা ঋণাত্মক আয়ন, ক্যাটায়ন অ্যানায়ন পরস্পরকে কি করে, আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের নাম হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল। তার মানে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা এরা দুজন যুক্ত থাকবে, এবং এদের মধ্যে যুক্ত থাকবে বলে, এই আকর্ষণ বলের দ্বারা যুক্ত থাকবে বলে এরকম বন্ধনকেই বলবো আমরা আয়নীয় বন্ধন। তাহলে এটা একটা বন্ধন তৈরি হচ্ছে এদের মধ্যে, এই বন্ধনটার নাম কি, আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন। এখানে তড়িৎ আকর্ষণের কথা বলা হয়েছে, যেহেতু এই দুটো পরমাণু পরস্পরকে তড়িৎ আকর্ষণ বল দ্বারা আকর্ষণ করবে বা যুক্ত থাকবে, সেই জন্য এই বন্ধনের অপর নাম হচ্ছে তড়িৎযোজী বন্ধন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে তড়িৎযোজী বন্ধনের জন্ম হলো। এবার আমরা দেখব সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয়। একটা উদাহরণের সাহায্যে আমরা সমযোজী বন্ধন ব্যাপারটা বোঝার চেষ্টা করব। ধরে নাও HCl এটা একটা অণু, তাহলে এই অণুর মধ্যে দুটো পরমাণু আছে, একটা হাইড্রোজেন আর একটা হলো ক্লোরিন, তাই না। তো যদি আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখি,
তাহলে আমরা দেখতে পাবো এর শেষ কক্ষে একটা ইলেকট্রনই থাকে এবং এর মধ্যে সর্বমোট একটা ইলেকট্রনই বর্তমান এবং একটাই কক্ষপথ থাকে এবং সেই কক্ষপথে একটাই ইলেকট্রন থাকে। যদি আমরা ক্লোরিনকে দেখি, অলরেডি আমরা ক্লোরিনকে দেখেছি, এর শেষ কক্ষে থাকে 7টা ইলেকট্রন, 1 2 3 4 5 6, 1 7, তাই না? তবে 2, 8, 7। খুব ভালো করে বুঝবে, এই হাইড্রোজেন হতে চাইবে হিলিয়ামের মতো। কার মতো? হিলিয়ামের মতো। এবং হিলিয়ামের শেষ কক্ষে 2টো ইলেকট্রন থাকে। তাহলে হাইড্রোজেনের সব থেকে কাছের নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম, তাই হাইড্রোজেন নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করবে, অর্থাৎ এর শেষ কক্ষে 2টো করার চেষ্টা করবে। হাইড্রোজেন তার শেষ কক্ষে 2টো ইলেকট্রন তৈরি করার চেষ্টা করবে, একটা রয়েছে আর একটা দরকার, তাই না? আবার দেখো, এও শেষ কক্ষে 8টা বানানোর চেষ্টা করে। ক্লোরিন শেষ কক্ষে রয়েছে 7টা, এর দরকার আরও একটা। তাহলে দেখো, দুজনেরই দরকার। এই যদি হাইড্রোজেন যদি একে ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে এর তো শেষ কক্ষে 8টা হয়ে যাবে, কিন্তু হাইড্রোজেনের কাছে কোনো ইলেকট্রন থাকবে না, তাই না? ঠিক একই রকমভাবে যদি ক্লোরিন হাইড্রোজেনকে ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে এর শেষ কক্ষে 2টো হয়ে যাবে হাইড্রোজেনের, হিলিয়ামের মতো চরিত্র লাভ করবে, কিন্তু এর শেষ কক্ষ হয়ে যাবে 6টা, 8টা হলো না, কমে গেল, 8টা থেকে আরো দূরে সরে গেল। এখানে একটা আমরা উভয় সংকটে পড়ে গেলাম যে আমরা কি করব। দুজনের প্রয়োজন এবং দুজনের সঙ্গে দেখা হলো, তাহলে হাইড্রোজেন হতে চাইবে হিলিয়ামের মতো, অর্থাৎ এই দ্বৈত পূর্তি ঘটাতে চাইবে, শেষ কক্ষে 2টো রাখতে চাইবে, আর এ অষ্টক পূর্তি ঘটাতে চাইবে। তখন এরা একটা যুক্তি করে। কেমন যুক্তি? যুক্তিটা এরকম, ভাই আমরা একটা ব্যাগ বানাই, একটা থলি বানাই, একটা বাটি বানাই, সেই বাটির মধ্যে আমিও একটা ইলেকট্রন দিলাম, তুমিও একটা ইলেকট্রন দাও, অর্থাৎ এই ইলেকট্রনটা চলে গেল এইখানে, তাহলে এখানে ইলেকট্রন থাকলো না, আর এই ইলেকট্রনটা চলে আসলো এইখানে, তাহলে কিন্তু এখানে ইলেকট্রন থাকলো না। তাহলে এই বাটির মধ্যে 2টো ইলেকট্রন আছে, তাহলে এই বাটি আমরা দুজনেই ব্যবহার করব। এই বাটি আমিও ব্যবহার করব, হাইড্রোজেন বললো আমিও ব্যবহার করব। যদি আমি যখন ব্যবহার করব, তখন আমার শেষ কক্ষে আমার ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাবে? 1 2, 2টো হয়ে যাবে, তাই না? আর তুমিও ব্যবহার করো, অর্থাৎ এই বাটি যদি এও ব্যবহার করে, তাহলে কিন্তু এর কাছে শেষ কক্ষে 8টা ইলেকট্রন হয়ে যাবে। কি করে? 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন হয়ে যাবে, তাই না? তো এইভাবে দুজনের যে ইচ্ছে ছিল, অ্যাম্বিশন ছিল, সেটা কিন্তু পূর্ণ হবে। দুজনের শেষ কক্ষে 8টা করার কথা ছিল, 8টা কিন্তু পূরণ হয়ে যাবে। তো এটা কিন্তু একটা উপায়। তো এই উপায় কি তৈরি হলো? ইলেকট্রন জোড় তৈরি হলো। তো এটা হচ্ছে ইলেকট্রন জোড়, ঠিক আছে? ইলেকট্রন জোড়। এই যে ইলেকট্রন জোড় তৈরি হলো, এই ইলেকট্রন জোড়ের উপর কিন্তু উভয়ের সমান অধিকার, কারণ এও একটা ইলেকট্রন দিয়েছে, এও একটা ইলেকট্রন দিয়েছে। যদি উভয় একই সংখ্যক ইলেকট্রন দেয়, সমসংখ্যক ইলেকট্রন দেয়, তাহলে কিন্তু অধিকার দুজনের সমান। তাই এই ইলেকট্রন জোড়কে এরা দুজনে সমভাবে ব্যবহার করবে, আর ব্যবহার করার মধ্যে দিয়ে এরা যেহেতু দুজনেই ব্যবহার করছে, তাই এদের মধ্যে কিন্তু একটা রিলেশন তৈরি হবে, একটা বন্ধন তৈরি হবে। কেউ কারোর থেকে দূরে যেতে পারবে না, একটা বাঁধনে এরা আবদ্ধ হয়ে যাবে। সেই বাঁধন বা বন্ধনকে বলবো আমরা সমযোজী বন্ধন। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। সমযোজী কথাটা আসলো কেন? সম কথাটা আসলো কারণ এই যে ইলেকট্রন জোড়কে এরা সমভাবে ব্যবহার করছে, এই ইলেকট্রন জোড়ের উপর এই দুজনের কিন্তু সমান অধিকার, সেই জন্য সমযোজী বন্ধন কথাটা এখানে এলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তার মানে আমরা দেখতে পেলাম এখানে ফান্ডা, এখানকার ফান্ডা হচ্ছে কেউ ইলেকট্রন কাউকে দেয় না, কেউ গ্রহণ বা বর্জন ব্যাপারটা নেই। এখানে যেমন গ্রহণ বর্জন ব্যাপারটা রয়েছে, সোডিয়াম ক্লোরিনকে পুরোপুরি ইলেকট্রন দিয়ে দিল, ক্লোরিন পুরোপুরি ইলেকট্রন নিজের কাছে রেখে দিল, এবং এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো দাতা গ্রহিতা। এ দাতা, এ গ্রহিতা। আমি ঋণ দিলাম, তুমি ঋণ নিলে,
তাহলে আমি হলাম দাতা, তুমি হলে গ্রহীতা। আমি কি তোমাকে ছাড়বো? আমি দান করেছি, তোমাকে দিয়েছি তোমাকে টাকা। তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এখানে অন্যরকম একটা সম্পর্ক, ব্যবসার সম্পর্ক। আমরা দুজন মিলে, আমি হাইড্রোজেন, তুমি ক্লোরিন, আমরা দুজন মিলে একটা ব্যবসা শুরু করলাম। সেই ব্যবসায় আমিও 1 লাখ টাকা দিলাম, তুমিও 1 লাখ টাকা দিলে। 1 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা আমরা দাঁড় করালাম। সেই ব্যবসার উপর কিন্তু আমাদের সমান অধিকার। সেই ব্যবসাতে যে লভ্যাংশ আসবে, যে লাভ হবে, সেটা কিন্তু আমরা দুজনে সমানভাবে ভাগ করে নেব। তখন আমাদের মধ্যে একটা তৈরি হয়ে যাবে রিলেশন, সম্পর্ক, এবং এই রিলেশনটার নাম হচ্ছে সমযোজী বন্ধন। ঠিক আছে, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা আবার একবার উল্লেখ করছি আমি, খুব ভালো করে দেখো, খুব সুন্দর করে এই জিনিসগুলো করতে হবে। ইলেকট্রন ডট গঠন, এই বিষয়গুলো আমাদের কিন্তু পরীক্ষাতে দেয়। ইলেকট্রন ডট চিত্র কিন্তু পরীক্ষাতে আসে, তাই না? তাহলে কি হবে? হাইড্রোজেনের কাছে একটা ইলেকট্রন আছে, শেষ কক্ষে একটা ইলেকট্রন। ক্লোরিনের শেষ কক্ষে রয়েছে কটা ইলেকট্রন? 7টা ইলেকট্রন, তাই না? 1 2 3 4 5 6 7, তাহলে 2, 8, 7। তো এও একটা ইলেকট্রন জমা রাখবে, এও একটা ইলেকট্রন জমা রাখবে। জমা রাখার পরে তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? এরা, এই যে আমি বললাম যে ব্যাগটা তৈরি হবে, যে থলিটা এরা বানাবে, এই থলির মধ্যে দুজনে একটা একটা করে ইলেকট্রন ফেলে দেবে, এবং সেই থলিটা দুজনেই সমানভাবে ইউজ করবে। কিভাবে আমরা আঁকবো? দেখো, দুটো সার্কেল আঁকবো, এবং সার্কেলের একটা কমন পোর্শন থাকবে। দেখো, দুটো সার্কেল একে অপরকে কিন্তু ছেদ করবে, একটা কমন পোর্শন তৈরি হবে। এই কমন পোর্শনে একটা থাকবে হাইড্রোজেনের ইলেকট্রন, আমি সলিড ডট দিচ্ছি, একটা সার্কেল দিচ্ছি, এটা ক্লোরিনের। ঠিক আছে, ক্লোরিনের। এবার বাকি ইলেকট্রনগুলো, 6টা ইলেকট্রন কিন্তু ভেতরে থাকবে। এই কমন যে পোর্শন, তার বাইরে থাকবে ক্লোরিনের বাকি ইলেকট্রন। ঠিক আছে, এই হচ্ছে ক্লোরিনের বাকি ইলেকট্রন। দেখো, তুমি যদি এই সার্কেলটা ক্লোরিনের ভাবো, তাহলে কটা ইলেকট্রন আছে? দেখো, 1 2 3 4 5 6 7 8। তুমি যদি এই সার্কেলটা হাইড্রোজেনের ভাবো, তাহলে হাইড্রোজেনের কাছে ইলেকট্রন আছে একটা, দুটো। তার মানে এর শেষ কক্ষে হয়ে যাবে 2, এবং এও কিন্তু শেষ কক্ষে 8টা বানিয়ে নেবে। তার মানে এরা নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের মতো আচরণ লাভ করলো, বৈশিষ্ট্য লাভ করলো, বা ইলেকট্রন বিন্যাস লাভ করলো, এবং এরা নিষ্ক্রিয় মৌলে পরিণত হলো, মানে স্টেবিলিটি পেলো। আমরা বলতে পারি স্টেবিলিটি পেলো, স্থায়িত্ব পেলো। ঠিক আছে, তো এইভাবে তৈরি হয় সমযোজী বন্ধন। এবং সমযোজী বন্ধনে ইলেকট্রন জোড় কটা আছে? একটা। যেহেতু ইলেকট্রন জোড় একটা আছে, তাই আমরা একটা দাগ দিয়ে প্রকাশ করব। এটা বন্ড চিহ্ন, সিঙ্গেল বন্ড। ঠিক আছে, একটা দাগ দিয়ে প্রকাশ করব, এবং আলটিমেটলি আমরা HCl লিখব। ঠিক আছে, আলটিমেটলি কি লিখবো? আমরা HCl লিখব। আমি অনেকগুলো প্র্যাকটিস করে ইলেকট্রন ডট চিত্র তোমাদের একে আমি দেখাবো কিভাবে ইলেকট্রন ডট চিত্র আঁকতে হয়, এবং পরীক্ষাতে কিন্তু এটাই আঁকতে হবে। পরীক্ষায় দেবে HCl এর ইলেকট্রন ডট গঠন দেখাও, CaO এর ইলেকট্রন ডট গঠন দেখাও, তো তোমাদের এটাই আঁকতে হবে। তো আমরা মোটামুটি বেসিক জায়গাগুলো বুঝে গেছি। সমযোজী বন্ধন আর তড়িৎযোজী বন্ধনের বেসিক কিভাবে তৈরি হচ্ছে, মেন ফান্ডা কিন্তু আমরা বুঝে গেছি। তাহলে স্থির তড়িৎ আকর্ষণ বলের দ্বারা বন্ধন তৈরি হচ্ছে আয়নীয় বা সমযোজী বন্ধনের ক্ষেত্রে বা যৌগের ক্ষেত্রে। আচ্ছা, এই যৌগগুলোকে কি বলবো আমরা? তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। আর এই যৌগগুলোকে বলবো আমরা সমযোজী যৌগ। একটা শব্দ আসবে সমযোজ্যতা বা তড়িৎযোজ্যতা। তড়িৎযোজ্যতা জিনিসটা কি আগে বুঝে নাও। তড়িৎযোজ্যতা, দেখো এখানে সোডিয়াম কটা ইলেকট্রন দান করেছে? একটা ইলেকট্রন বর্জন করেছে, তাই সোডিয়ামের যোজ্যতা কিন্তু 1। ক্লোরিন কটা ইলেকট্রন গ্রহণ করলো? এইখানে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাই ক্লোরিনের যোজ্যতা কিন্তু 1। তাহলে আমরা বুঝে গেলাম যতগুলো ইলেকট্রন গ্রহণ হয় বা বর্জন হয় সেটা হচ্ছে তার তড়িৎযোজ্যতার পরিমাপ। তাহলে কোনো পরমাণু যতগুলো ইলেকট্রন গ্রহণ করলো বা বর্জন করলো সেটা তার তড়িৎযোজ্যতার পরিমাপ। ঠিক একই রকমভাবে এখানে হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়েছে, এখানেও ক্লোরিন একটা ইলেকট্রন দিয়েছে, তাই না? ডোনেট করেছে, দুজনে একটা ইলেকট্রন কি করেছে? ডোনেট করেছে।
ফলে এ যেহেতু একটা ইলেকট্রন দিয়েছে তাই এর সমযোজ্যতার পরিমাপ 1, এও যেহেতু একটা ইলেকট্রন ডোনেট করেছে তাই এরও সমযোজ্যতার পরিমাপ কত 1, তাহলে যোজ্যতা কত 1। যদি দুটো দিত ক্লোরিন তাহলে যোজ্যতা হয়ে যেত 2, যদি তিনটে দিত 3। আমরা দেখবো, ধীরে ধীরে দেখবো। তো এই হচ্ছে আয়নীয় এবং সমযোজী যৌগের মেন ফান্ডা। এবার আমরা আয়নীয় এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য বা ধর্ম নিয়ে আলোচনা করব। প্রথমে আসছে গলনাঙ্ক। সবাই নোট ডাউন করবে সুন্দর করে, গলনাঙ্ক। ঠিক আছে, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক তো আমরা দেখেছি যে আয়নীয় যৌগের স্ফুটনাঙ্ক অনেক বেশি, এর বেশি, এবং এর স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক কম। তো আমরা তো এটা বুঝে গেলাম যে কম বেশি ব্যাপারটা, কিন্তু কেন কম কেন বেশি সেটা আমাদের বুঝতে হবে, এবং এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। আয়নীয় যৌগের মধ্যে কি আমরা দেখতে পাই, দুটো আয়ন, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন পরস্পরকে আকর্ষণ করে এবং শক্তিশালী বল দ্বারা আকর্ষণ করে। এদের মধ্যে যে বল কাজ করে সেটাকে বলা হয় কুলম্ব বল বা কুলম্বীয় ফোর্স, কুলম্বীয় বল বা স্থিরতড়িৎ আকর্ষণ বল। এবং এই আকর্ষণ বল কিন্তু অত্যন্ত জোরালো হয়, খুব বেশি হয়। কিন্তু এরকম কোনো বল কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে কাজ করে না। অর্থাৎ সমযোজী যৌগের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কিন্তু খুব কম হয়, আর তড়িৎযোজী যৌগের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল অত্যন্ত বেশি হয়। কারণ এখানে কি থাকে, অ্যানায়ন এবং ক্যাটায়ন থাকে। অ্যানায়ন ক্যাটায়ন পরস্পরকে আকর্ষণ করে, এর ফলে আকর্ষণ বল অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল খুব বেশি হয়। এখানে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল দুর্বল প্রকৃতির হয়। তো যেহেতু আকর্ষণ বল এখানে বেশি হয়, তাই বেশি তাপ প্রয়োগ করে আমাদের কি করতে হয়, সেই বন্ধনটাকে ছিন্ন করতে হয়। অর্থাৎ বন্ধনকে ছিন্ন করতে গেলে আমি কোনো বস্তু, আমি আয়নীয় যৌগকে গলাবো, তাই না, অর্থাৎ তরলে পরিণত করব। তরলে পরিণত করতে গেলে কি করতে হবে, যখন কঠিন থাকবে আয়নীয় যৌগ তখন তাদের মধ্যে দূরত্ব খুব কম থাকে, অণুগুলোর মধ্যে ডিস্টেন্স খুব কম থাকে। যখন আমি ওদের মধ্যে ডিস্টেন্স বাড়াবো তাহলে আকর্ষণ বলটাকে আমাদের কমাতে হবে, আর কমাতে গেলে আমাদের বাইরে থেকে তাপ প্রয়োগ করতে হবে, বেশি তাপ প্রয়োগ করতে হবে। যেহেতু আকর্ষণ বলটা খুবই জোরালো, আয়নীয় যৌগের মধ্যে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুব জোরালো, তাই আমাদের বেশি তাপ প্রয়োগ করে আমাদের কি করতে হয়, বন্ধনটা ভাঙতে হয়। সেই জন্য যেহেতু বেশি তাপ প্রয়োগ করতে হয়, তাই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কিন্তু উচ্চমানের হয়। যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড যেটা খাদ্য লবণ বলি, এটা সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 820 ডিগ্রি সেন্টিগ্রেড। 820, ভাবো, যেখানে জল ফোটে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং আমরা হাত দিতে পারি না, সেখানে সোডিয়াম ক্লোরাইড গলে যায় 820 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে এদের গলনাঙ্ক কিন্তু উচ্চমানের হয় এবং এদের কিন্তু নিম্নমানের হয়। ঠিক আছে, এটা একটা বিষয় আমরা বুঝলাম, এটা একটা বৈশিষ্ট্য ছিল। আমরা প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আচ্ছা, নেক্সট আমাদের বৈশিষ্ট্য হবে কাঠিন্য। মানে কাঠিন্য কার বেশি, কে বেশি কঠিন। ঠিক আছে, কে বেশি কঠিন। তাহলে এটা কিন্তু কঠিন হয় সাধারণভাবে সমযোজী বা আয়নীয় বা তড়িৎযোজী, সাধারণভাবে আয়নীয় বা তড়িৎযোজী যৌগ কঠিন প্রকৃতির হয়, সলিড হয়, আর এরা কঠিন তরল গ্যাস সবই হয়। তবে কঠিন হলে নরম জাতীয়, মানে কোমল কঠিন হয়, খুব বেশি কঠিন নয়। কঠিন, কোমল কঠিন, আমি লিখে দিচ্ছি, কোমল কঠিন। তরলও হয় এটা, আবার গ্যাসও হয়। ঠিক আছে, তার মানে এরা 3 রকম হতে পারে, এবং একটাই কারণ আকর্ষণ বল। যেহেতু আয়নীয় যৌগগুলোর মধ্যে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল অত্যন্ত বেশি, তাই অণুগুলো খুব আকর্ষণ বলের জন্য খুব কাছাকাছি থাকে, খুব ঘনভাবে থাকে। অণুগুলো যত কাছাকাছি থাকবে, যত আবদ্ধ হয়ে থাকবে, তত কঠিন হবে। আর এখানে যেহেতু আকর্ষণ বল কম অণুগুলোর মধ্যে, তাই অণুগুলোর মধ্যে দূরত্ব বেশি হয়। যদি দূরত্ব সব থেকে বেশি হয় তাহলে গ্যাস, দূরত্ব একটু কমে গেল তাহলে তরল, আর দূরত্ব আর একটু কমে গেলে কোমল কঠিন। ঠিক আছে, তো মেন কারণ হচ্ছে কিন্তু আকর্ষণ বল। ঠিক আছে, তো এইটা আমরা কিন্তু বুঝে গেলাম
যদি তোমরা জানতে চাও যে একটি গ্যাসের নাম বলো সমযোজী যৌগ অথচ গ্যাস, সেটা হচ্ছে মিথেন CH4, তাই না? তরলও রয়েছে, অনেক তরল রয়েছে, ইথানল রয়েছে, ইথাইল অ্যালকোহল রয়েছে, মিথাইল অ্যালকোহল রয়েছে, এগুলো তরল। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে আমরা দেখব পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা। এটা নিয়ে আমরা এবার ডিসকাস করব, কে বেশি তড়িৎ পরিবাহী। ঠিক আছে, 3 নম্বর তড়িৎ পরিবাহিতা। আচ্ছা, আমরা দেখেছি যে আয়নীয় যৌগ যেমন সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, আয়নীয় যৌগ কিন্তু কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কারণ কঠিন অবস্থায় আয়নগুলো আলাদা হয় না। যখন কঠিন থাকে, আয়নীয় যৌগ যখন কঠিন অবস্থায় থাকে তখন কিন্তু অণুগুলো সব আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে। ঠিক আছে, কিন্তু যখন তরলে পরিণত হয়, যেমন যদি আমি লবণের মধ্যে জল মিশিয়ে দিই তাহলে এটা গলিত পদার্থে পরিণত হবে। যে জল মেশালাম তখন কি হবে, আয়নগুলো আলাদা হয়ে যায়, মুক্ত হয়ে যায়। সোডিয়াম Na+, Cl- এগুলো আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়ার জন্য কি হয়, এগুলো তখন মুক্ত অবস্থায় ঘুরে বেড়াতে পারে, আর মুক্ত অবস্থায় যখন ঘুরে বেড়ায় তখন এরাই কিন্তু তড়িৎ পরিবহন করে। তোমরা খুব ভালো করে জানো তড়িৎ পরিবহনের কাজ করে মুক্ত ইলেকট্রন অথবা আয়ন। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি রয়েছে, আয়ন রয়েছে, Na+ মানে ক্যাটায়ন, Cl- মানে অ্যানন রয়েছে, তাই না? এক কথায় তড়িৎযোজী যৌগের মধ্যে অ্যানন এবং ক্যাটায়ন রয়েছে। যখন আমরা গলিত অবস্থায় পরিণত করব তড়িৎযোজী যৌগকে, তখন সেই আয়নগুলো আলাদা হয়ে যায়, আলগা হয়ে যায়, ফলে এরা সহজেই গলিত অবস্থায় এদিক ওদিক মুভ করতে পারে এবং তড়িৎ পরিবহন করতে পারে। কঠিন অবস্থায় কিন্তু তড়িৎ পরিবহন করে না, এটা মনের মধ্যে গেঁথে নাও। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে আয়নীয় যৌগগুলো কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, এবং এই ধরনের পদার্থকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যারা কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কিন্তু জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আমরা পরের চ্যাপ্টারে এটা ভালো করে আলোচনা করব। তাহলে তড়িৎ পরিবহন করে, তাই না? এখানে দেখো, এ কিন্তু কোনো অবস্থাতেই আয়ন এদের মধ্যে তৈরি হয় না, সেই জন্য কোনো অবস্থাতেই তৈরি হচ্ছে না, সেই কারণে এরা তড়িৎ পরিবহন করে না। তড়িৎ পরিবহন করে না, কোনো অবস্থাতে করে না। এরা কঠিন অবস্থায় করে না, কঠিন অবস্থায় করে না, কিন্তু জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। মাথায় রাখতে হবে, আমি সংক্ষেপে লিখে দিলাম, তোমরা নিজের মতো করে লিখে নাও, আমাদের বোঝাটাই মেন। তোমরা বইয়ে পেয়ে যাবে এর নোটস, যে কোনো স্ট্যান্ডার্ড বই পেয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা দেখব অন্য একটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে দ্রাব্যতা। আমরা দেখেছি যে তড়িৎযোজী যৌগগুলো হচ্ছে যেগুলো পোলার দ্রাবক, পোলার মানে ধ্রুবীয়। ঠিক আছে, সেই ধ্রুবীয় দ্রাবকের মধ্যে কিন্তু দ্রবীভূত হয়। ধ্রুবীয় বা পোলার সলভেন্ট যেমন জল, জল হচ্ছে ধ্রুবীয় দ্রাবক, জলের মধ্যে কিন্তু দ্রবীভূত হয়, জলে এরা দ্রবীভূত হয়। দ্রাব্যতা, তাহলে আয়নীয় যৌগ জলে দ্রবীভূত হয়, জলে দ্রবীভূত হয়। জল হচ্ছে একটা ধ্রুবীয় দ্রাবক, পোলার দ্রাবক, ঠিক আছে, এর মধ্যে দ্রবীভূত হয়। কিন্তু সমযোজী যৌগগুলো কিন্তু ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না, মানে জলে দ্রবীভূত হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরা অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, ঠিক আছে, বা জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। ঠিক আছে, তাহলে ধ্রুবীয় দ্রাবক কোনগুলো আর অধ্রুবীয় দ্রাবক কোনগুলো তোমরা বই থেকে সুন্দর করে দেখে নেবে। যেমন জল হচ্ছে কিন্তু ধ্রুবীয় দ্রাবক, আর কার্বন ডাইসালফাইড, কার্বন টেট্রাক্লোরাইড, বেনজিন এগুলো কিন্তু অধ্রুবীয় দ্রাবক। মাথায় রাখতে হবে, কার্বন ডাইসালফাইড, বেনজিন এরা কিন্তু অধ্রুবীয় দ্রাবক, এদের মধ্যে এরা দ্রবীভূত হয় সমযোজী যৌগগুলো।
অ্যাকচুয়ালি কী হয়, ধ্রুবীয় দ্রাবকে কিন্তু এই নেগেটিভ পজিটিভ ব্যাপারটা কিন্তু আলাদা থাকে, আর এখানেও নেগেটিভ পজিটিভ ব্যাপারটা রয়েছে। সেই কারণে আকর্ষণ বলের জন্য এরা কিন্তু দ্রবীভূত হয়ে যাচ্ছে। আর এখানে সমযোজী বন্ধনে আবদ্ধ বা সমযোজী যৌগের মধ্যে পজিটিভ নেগেটিভ কোনো ব্যাপার থাকে না, সেই কারণে এরা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না, আকর্ষণ বল এখানে কাজ করে না। ঠিক আছে, এরা অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, যেমন বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে, কার্বন ডাইসালফাইড, এগুলোতে। তো এগুলো একটু পড়ে নেবে সুন্দর করে। দ্রাব্যতা হয়ে গেল। আচ্ছা, এবার নেক্সট 5 নম্বর বৈশিষ্ট্যগুলো সুন্দর করে পড়তে হবে। বিক্রিয়ার হার, ঠিক আছে, বিক্রিয়ার হার কার বেশি, মানে গতিবেগ কার বেশি, দ্রুত বিক্রিয়া কোন ক্ষেত্রে হয়। অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো, যেহেতু এখানে আকর্ষণ বিকর্ষণের ব্যাপার রয়েছে, আকর্ষণের ব্যাপার রয়েছে, তাই এখানে বিক্রিয়া দ্রুত হারে হবে। বিক্রিয়ার গতিবেগ কিন্তু অত্যন্ত বেশি হয় এবং সহজ সরল প্রকৃতির বিক্রিয়া। আর এখানে যেহেতু সমযোজী যৌগগুলোর মধ্যে কোনো অ্যানায়ন ক্যাটায়ন এই ব্যাপারগুলো নেই, সেই কারণে এখানে কিন্তু বিক্রিয়াটা ধীরে ধীরে ঘটে, অত্যন্ত ধীর গতিতে ঘটে। সমযোজী যৌগের মধ্যে যে বিক্রিয়া হয় সেটা অত্যন্ত ধীর গতিতে হয়, আর তড়িৎযোজী যৌগের মধ্যে যে বিক্রিয়া হয় সেটা দ্রুত গতিতে হয়। এটা মাথায় রাখতে হবে। এখানকার বিক্রিয়া কিন্তু জটিল প্রকৃতির, কিন্তু এখানকার বিক্রিয়া অর্থাৎ তড়িৎযোজী যৌগের বিক্রিয়া সরল প্রকৃতির, আর এখানকার বিক্রিয়া কিন্তু জটিল প্রকৃতির। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এই বিক্রিয়া কিন্তু উভমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, ঠিক আছে। আর এখানকার বিক্রিয়া কিন্তু একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, ইউনিডিরেকশনাল একমুখী বিক্রিয়া, আর এটা কিন্তু উভমুখী বিক্রিয়া। তো এই বিক্রিয়ার ব্যাপারগুলো বোঝা গেল। তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম যে আয়নীয় যৌগ এবং তড়িৎযোজী যৌগের কি কি ধর্ম রয়েছে এবং সেই ধর্মের কারণগুলো আমরা বুঝে গেলাম। আর একটা জিনিস বলবো, এরা আরও একটা ধর্ম প্রদর্শন করে, মানে দেখায়, সেটা হচ্ছে সমবয়বতা। ঠিক আছে, সমবয়বতা ধর্ম এখানে দেখা যায়, কিন্তু এখানে দেখা যায় না। এবার সমবয়বতা ধর্মটা কি? ধর্মটা হচ্ছে একই সংকেত নিয়ে অনেক রকম যৌগ থাকতে পারে। সমযোজী যৌগের সংকেত একই, কিন্তু ভিন্ন ভিন্ন আমরা যৌগ পেতে পারি। সংকেত এক, রাসায়নিক সংকেত এক, কিন্তু ভিন্ন ভিন্ন যৌগ রয়েছে, কিন্তু এখানে ওই রকম কিছু পাওয়া যায় না। তো এই যে একই সংকেত নিয়ে অনেক রকম যৌগ অবস্থান করতে পারে, প্রকৃতিতে থাকতে পারে, এই ধর্মটাকে বলা হচ্ছে সমবয়বতা। এই ধর্মটা কিন্তু সমযোজী যৌগের মধ্যে দেখা যায়, তড়িৎযোজী যৌগের মধ্যে দেখা যায় না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো এই ছিল বিভিন্ন তড়িৎযোজী এবং সমযোজী যৌগের ধর্ম। এবার আমরা ইলেকট্রন ডট গঠন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা লিথিয়াম হাইড্রাইডের ইলেকট্রন ডট গঠন নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো যে লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3, অর্থাৎ এর মধ্যে ইলেকট্রন রয়েছে 3টে। তার মানে প্রথম কক্ষপথে থাকবে 2টো এবং শেষ কক্ষপথে থাকবে 1টা ইলেকট্রন। হাইড্রোজেন তো আমরা দেখলাম শেষ কক্ষে একটাই রয়েছে, একটাই কক্ষপথ, একটাই রয়েছে। তাহলে দেখো, এই লিথিয়াম হিলিয়ামের মতো হতে চাই, অর্থাৎ শেষ কক্ষে 2টো বানাতে চাই, আর হাইড্রোজেনও হিলিয়ামের মতো হতে চাই, শেষ কক্ষে 2টো ইলেকট্রন বানাতে চাই। তাহলে তাই যদি হয়, তাহলে এর শেষ কক্ষে একটা আছে, শেষ কক্ষে একটা ইলেকট্রন আছে, এর শেষ কক্ষে একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, তো যদি এরকম হয়, লিথিয়াম যদি ইলেকট্রন হাইড্রোজেনকে দিয়ে দেয়, তাহলে কি হবে? এই ইলেকট্রন যদি এখানে চলে যায়, তাহলে লিথিয়াম একটা ইলেকট্রন বর্জন করলো, তাহলে লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 2। আর এই যদি একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন, তাহলে এরও ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 2। তার মানে দ্বৈত পূর্তি ঘটবে। এরকম একটা কোশ্চেন দেয় যে এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে দ্বৈত পূর্তি ঘটে বা দ্বৈত সূত্র মেনে যৌগ গঠিত হয়। ঠিক আছে, তাহলে সেটা কিন্তু মনে রাখতে হবে সেটা মনে রাখতে হবে লিথিয়াম হাইড্রাইড। তো যাই হোক, তাই যদি হয়, তাহলে লিথিয়াম ইলেকট্রন বর্জন করে পজিটিভ হয়ে যাবে,
আর হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে, একটা ইলেকট্রন হচ্ছে লিথিয়ামের, একটা হাইড্রোজেন নিজস্ব ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ হয়ে যাবে। তাহলে এর ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2, এরও ইলেকট্রন বিন্যাস 2 হয়ে যাবে। অবশ্যই কিন্তু এই জিনিসগুলো দেখাবে, একটা হচ্ছে নিজেদের অরিজিনাল ইলেকট্রন বিন্যাস, তারপরে ইলেকট্রন গ্রহণ বর্জনের পরে ইলেকট্রন বিন্যাসটা কিন্তু অবশ্যই দেখাতে হবে। আচ্ছা, তারপরে অ্যারো দিয়ে দেখাবে লিথিয়াম কি হবে, লিথিয়াম প্লাস হাইড্রোজেন মাইনাস, এরা পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। লিথিয়াম প্লাস হাইড্রোজেন মাইনাস এরা পরস্পরকে আকর্ষণ করবে, আকর্ষণ করে লিথিয়াম হাইড্রাইড তৈরি করবে। আকর্ষণ করে কি তৈরি করবে, লিথিয়াম হাইড্রাইড গঠন করবে। তো এই ছিল হচ্ছে প্রথম যৌগ, সেটা হচ্ছে লিথিয়াম হাইড্রাইড। এরপর আমরা আলোচনা করব ক্যালসিয়াম অক্সাইড CaO। ক্যালসিয়াম অক্সাইড আমার এই ভিডিও দেখার আগে তোমরা নিজেরা একবার ট্রাই করতে পারো। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস প্রথমে তোমাদের জানতে হবে। ক্যালসিয়ামের মধ্যে ইলেকট্রন রয়েছে টোটাল 20টা আর অক্সিজেনে 8টা। তাহলে ক্যালসিয়াম প্রথমে চলে আসি আমরা। ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস 2,8,8,2। ঠিক আছে, ক্যালসিয়ামের টোটাল ইলেকট্রন রয়েছে 20টা, কারণ পরমাণু ক্রমাঙ্ক 20। তাহলে 2,8,8,2। শেষ কক্ষে 2টো রয়েছে। আবার দেখো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 2,6, শেষ কক্ষে 6টা রয়েছে। তার মানে অক্সিজেন 2টো প্রয়োজন ইলেকট্রন, আর ক্যালসিয়াম 2টো ইলেকট্রন বর্জন করতে চায়। খুব ভালো করে বোঝো, ক্যালসিয়ামের শেষ কক্ষে আছে 2টো ইলেকট্রন, তো 2টো ইলেকট্রনে বর্জন করতে চাইবে। মাথায় রাখবে 4-এর কম থাকলে বর্জন করবে, যেমন হচ্ছে 1টা 2টো 3টে, এই সংখ্যাগুলো যদি থাকে বর্জন করবে। আর 4-এর বেশি থাকলে বা 4 থাকলে 4 থেকে স্টার্ট হলে গ্রহণ করবে। মানে 4-এর বেশি থাকলে কি করবে, গ্রহণ করবে। যেমন 5, 6, 7 এরা ইলেকট্রন, যাদের শেষ কক্ষে 5টা বা 6টা বা 7টা আছে তারা ইলেকট্রন গ্রহণ করবে। আর 4 থাকলে ব্যাপারটা আলাদা। ঠিক আছে, তো 4 হচ্ছে আমাদের মার্জিনাল পয়েন্ট, মার্জিনাল নাম্বার। 4-এর কম থাকলে ইলেকট্রন বর্জন করবে, 4-এর বেশি থাকলে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এটা 4-এর বেশি আছে, 6 আছে, 4-এর বেশি আছে, তাহলে এই অক্সিজেন কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। ক্যালসিয়াম 4-এর কম আছে, শেষ কক্ষে 2টো আছে, তাহলে ইলেকট্রন কি করবে, বর্জন করবে। বর্জন করে শেষ কক্ষে 8টা হয়ে যাবে, আর এ গ্রহণ করে শেষ কক্ষে 8টা হয়ে যাবে। তুই ভালো করে বোঝো, যদি শেষ কক্ষে 8টা বানাতে হয় তাহলে একে 6টা গ্রহণ করতে হবে ক্যালসিয়ামকে, যেটা অসুবিধাজনক। 6টা গ্রহণের থেকে 2টো বর্জন করা সুবিধাজনক, তাই ক্যালসিয়াম কিন্তু 2টো বর্জন করবে। ক্যালসিয়াম হচ্ছে ধাতু, আর ধাতু কি হয়, ধনাত্মক হয়। ঠিক আছে, ধাতু কি হয়, ধনাত্মক হয়। তাহলে আমি শেষ কক্ষে ইলেকট্রন প্রকাশ করছি, তাহলে শেষ কক্ষে ইলেকট্রন এর 2টো আছে, আর এদের শেষ কক্ষে ইলেকট্রন রয়েছে 6টা, 1, 2, 3, 4, 5, 6। তাহলে এই ক্যালসিয়াম 2টো ইলেকট্রনই কাকে দেবে, অক্সিজেনকে দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম ইলেকট্রন বর্জন করলো, ক্যালসিয়াম ইলেকট্রন বর্জন করে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু 2টো ইলেকট্রন বর্জন করলো তাই 2 পজিটিভ, এবং এর ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2,8,8। 2টো চলে গেছে, এই 2টো চলে গেছে, তাহলে 2,8,8। আর এখানে কি হয়ে যাবে, অক্সিজেন আছে এখানে, অক্সিজেনের 2টো ইলেকট্রন পেয়ে গেল, 3, 4, 5, 6। তাহলে 2টো ইলেকট্রন যদি ও লাভ করে তাহলে 2 নেগেটিভ হয়ে যাবে, তাহলে এর ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2,8। বোঝা গেল? তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম 2 পজিটিভ, অক্সিজেন 2 নেগেটিভ। এই পজিটিভ নেগেটিভ পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। আকর্ষণ করে এরা যুক্ত হয়ে যাবে, এবং যুক্ত হয়ে এরা তড়িৎযোজী যৌগ ক্যালসিয়াম অক্সাইড তৈরি করবে। ঠিক আছে, তো এইভাবে তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ তৈরি হয়। তোমরা বুঝতে পারছো, এগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট। এটা লিখতে পারলেই কিন্তু, এটা যদি ঠিকঠাক করতে পারো তাহলে কিন্তু 1 নম্বর বা 2 নম্বর পেয়ে যাবে পরীক্ষাতে। আচ্ছা, এবার আমরা নেক্সট নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলি যে আয়নীয় যৌগগুলো কেলাস গঠন করে, কেলাস, ক্রিস্টাল। অর্থাৎ আয়নীয় যৌগগুলো
যৌগের যে পরমাণুগুলো আছে, যেমন ক্যালসিয়াম অক্সিজেন বা লিথিয়াম হাইড্রোজেন, এরা একটা নির্দিষ্ট প্যাটার্নে সজ্জিত থাকে, নির্দিষ্ট প্যাটার্ন। ধরে নাও একটা ঘনক আছে, ঘনকের কর্নারগুলোতে, সবগুলো কর্নারে কোনো না কোনো পরমাণু আছে। তাহলে যদি এরকমভাবে সমস্ত পরমাণু সজ্জিত হয়, আয়নগুলো সজ্জিত হয় একটা নির্দিষ্ট প্যাটার্নে, তাহলে সেটাকেই আমরা বলবো কেলাস। কেলাসের ক্ষেত্রে একটা সজ্জা দেখা যায়, সুন্দর সজ্জা, মানে পরমাণুগুলো বা আয়নগুলো এলোমেলোভাবে থাকে না, একটা প্যাটার্ন নিয়ে থাকে ভেতরে, মানে যৌগের ভেতরে, ঠিক আছে। কেলাসের ভেতরে প্রত্যেকটা আয়ন একটা সুন্দর প্যাটার্নে সজ্জিত থাকে। তো এরকমভাবে সজ্জিত হলে তাদেরকে আমরা কি বলবো, ক্রিস্টাল বা কেলাস বলবো, যেটা আমরা দেখতে পাই আয়নীয় যৌগের ক্ষেত্রে। যেমন সোডিয়াম ক্লোরাইড, লবণ, এটা কিন্তু এক ধরনের ক্রিস্টাল, ঠিক আছে। তো এবার কি হয়, তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে একটা ধরো ক্যালসিয়াম অক্সাইড তুমি নাও, ক্যালসিয়াম অক্সাইডে একটা যৌগ নাও, কিংবা লবণ নাও তুমি, মানে সোডিয়াম ক্লোরাইড নাও। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অসংখ্য Na+ আছে, অসংখ্য Cl- আছে। তাহলে একটা Na+কে কি করে, Cl- গুলো কি করে আকর্ষণ করে, তাই একটা Na+ এর চারিদিকে Cl- চলে আসে, এবং Na+ প্রত্যেকটা Cl- কে কি করে আকর্ষণ করে। ঠিক একই রকমভাবে একটা Cl- এর চারিদিকে যত Na+ থাকে সবাইকে কি করে আকর্ষণ করে। তার মানে একটা Cl আশেপাশে সমস্ত কি করছে, একটা Cl আশেপাশে সমস্ত সোডিয়ামকে আকর্ষণ করছে, একটা সোডিয়াম ক্যাটায়ন আশেপাশে সমস্ত ক্লোরিন অ্যানায়নকে কি করছে, আকর্ষণ করছে। মানে এরকম এখানে তুমি কোন পার্টিকুলার দুটোর মধ্যে আকর্ষণ দেখতে পাবে না, যে এনের সঙ্গে Cl-এরই আকর্ষণ আছে, একটা এনের সঙ্গে আরেকটা Cl-এর আকর্ষণ আছে, অন্যগুলোর কোনো আকর্ষণ নেই, সেটা দেখতে পাবে না। একটা Cl আশেপাশে যত Na+ আছে সবাইকে আকর্ষণ করবে, একটা Na+ আশেপাশে যত Cl- আছে সবাইকে আকর্ষণ করবে। সবার সঙ্গে সবার একটা আকর্ষণ আছে, এবং এই আকর্ষণ বল তীব্র হয়। সেই জন্য এখানে পার্টিকুলার কোনো অণু গঠিত হয় না, যেহেতু একটার সঙ্গে অনেকের লিঙ্ক আছে, আরেকটার সঙ্গে অনেকের লিঙ্ক আছে, তাই পার্টিকুলার কোনো একটা অণু দেখতে পাওয়া যায় না। অথচ তাহলে মাথায় রাখবে যে তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগের মধ্যে অণুর কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে। তবে আমরা এই যৌগটাকে একটা সংকেত দিয়ে প্রকাশ করি, একটা গড় সংকেত দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে CaO বা LiH কিংবা NaCl, এটা সংকেত। আর সংকেত থেকে যে আমরা ভরটা পাই সেটা সংকেত ভর বলা হয়, ঠিক আছে। সংকেত থেকে যে ভর পাই সেটার নাম কি, সংকেত ভর। যেমন হচ্ছে NaCl এর সংকেত ভর কত, সোডিয়ামের 23, ক্লোরিনের হচ্ছে 35.5, যোগ করলে কত হচ্ছে 58.5। তাহলে এটা এই যে ভরটা পেলাম, ওজনটা পেলাম, এটা কিন্তু সংকেত থেকে পেলাম, তাই এটা সংকেত ওজন বা সংকেত ভর বলা হয়, ঠিক আছে। এটা কিন্তু আণবিক ভর কখনোই বলবো না। মাথায় রাখবে তড়িৎযোজী যৌগগুলোর ক্ষেত্রে কিন্তু আণবিক ভর শব্দটা ব্যবহার করা হয় না, তার পরিবর্তে আমরা ব্যবহার করি সংকেত ভর, কারণ সংকেত থেকে একটা ভর পাই, সেটা সংকেত ভর, আণবিক ভর নয়, কারণ অণুর কোনো অস্তিত্বই নেই, ঠিক আছে। তো এটা আমি তোমাদের সামনে উল্লেখ করে দিলাম। আরও কিছু এবার যৌগ নিয়ে আমরা ডিসকাস করব। আরও কিছু যৌগ আমাদের দুটো হয়ে গেছে, তোমরা বই থেকে আরও অনেক প্র্যাকটিস করতে পারবে। আমি জাস্ট একবার করে তোমাদের বলে দিতে চাইছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, মাথায় থাকবে। এবার করব আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ঠিক আছে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, ঠিক আছে, MgCl2, এটাও কিন্তু একটা তড়িৎযোজী যৌগ। এটার গঠন নিয়ে এবার আমরা আলোচনা করব, ইলেকট্রন ডট চিত্র নিয়ে আলোচনা করব। তো তার আগে বলি যে আয়নীয় যৌগের যে ধারণা সেটা দিয়েছিলেন বিজ্ঞানী কোসেল। কিভাবে আয়নীয় যৌগ গঠিত হয় বিজ্ঞানী কোসেল সেটা ব্যাখ্যা করেছিলেন। এগুলো আমরা যত যৌগ গঠন করবো আয়নীয় যৌগ, কোসেলের মতবাদ অনুসারে, যে একটা পরমাণু কী করছে, ইলেকট্রন দান করছে, বর্জন করছে, অন্য পরমাণু ইলেকট্রন গ্রহণ করছে, অ্যানায়ন ক্যাটায়ন তৈরি হচ্ছে এবং তারা পরস্পরকে আকর্ষণ করছে, আকর্ষণ করে তারা একটা যৌগ গঠন করছে, একটা রাসায়নিক বন্ধন তৈরি করছে এবং যৌগ তৈরি করছে। এই যে মতবাদ, এটা হচ্ছে কোসেলের মতবাদ অনুসারে, ঠিক আছে। আর সমযোজী যৌগের যে ধারণা সেটা দিয়েছিলেন বিজ্ঞানী লুইস, GN লুইস। তাই লুইস ব্যাখ্যা করেছিলেন সমযোজী যৌগের গঠন প্রক্রিয়া, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো MgCl2 দেখো এখানে দুটো Cl আছে, তাই আমরা দুটো Cl-কে দুই কর্নারে দেব, Mg কে মাঝখানে রাখবো, দুটো Cl কর্নারে দেব।
সবার আগে আমরা কি করব, ইলেকট্রন বিন্যাস লিখব 2,8,7 এর 2,8,7। শেষ কক্ষে ইলেকট্রন কতগুলো আছে আমরা দিয়ে দেবো 1 2 3 4 5 6 7। এর শেষ কক্ষে কটা আছে 1 2 3 4 5 6 7, 7টা ইলেকট্রন আছে। এবার এর ইলেকট্রন বিন্যাস কি 2,8,2, 2,8,2, এটা মাথায় রাখতে হবে 2,8,2 ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ এর মধ্যে ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 12 যদি হয় 12কে আমরা এইভাবে ডিভাইড করতে পারি 2,8,2। তাহলে দুটো ইলেকট্রন শেষ কক্ষে রয়েছে, ম্যাগনেসিয়ামের শেষ কক্ষে দুটো ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা কি করব, ম্যাগনেসিয়াম এর একটা দরকার, এইদিকে যে ক্লোরিনটা আছে এর একটা ইলেকট্রন দরকার, এদিকে যে ক্লোরিন আছে এর একটা ইলেকট্রন দরকার। তাহলে একে একটা ইলেকট্রন বর্জন করবে আর একে একটা ইলেকট্রন বর্জন করবে। শেষ কক্ষে দুটো আছে, 4-এর কম থাকলে কি করবে, ইলেকট্রন বর্জন করবে। তাহলে ম্যাগনেসিয়াম অবশ্যই ইলেকট্রন কি করবে, বর্জন করবে। আর ক্লোরিন 4-এর বেশি আছে, শেষ কক্ষে 7টা, তাহলে গ্রহণ করেছে। ঠিক আছে, এইভাবে গ্রহণ বর্জন হবে এবং গ্রহণ বর্জনের মাধ্যমে কিন্তু যৌগ তৈরি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন বর্জন করে কিন্তু পজিটিভ হয়ে যাবে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, ক্লোরিন শেষ কক্ষে কতগুলো ইলেকট্রন পেল, 8টা পেল, মানে 7টা ছিল, 2 3 4 5 6 7, আর একটা পেল ডট দিলাম আমি। ঠিক আছে, এটা পেল ম্যাগনেসিয়ামের কাছ থেকে এবং নেগেটিভ হয়ে গেল। ম্যাগনেসিয়াম দুটোই বর্জন করেছে, ওর কাছে শেষ কক্ষে তাহলে 8টা হয়ে গেল, দুটো বর্জন করেছে, 2 পজিটিভ। আর ক্লোরিন একই রকমভাবে আবার লিখব, ক্লোরিন শেষ কক্ষে 1 2 3 4 5 6 7 7 আর 8টা নেগেটিভ। ঠিক আছে, তাহলে এরা ম্যাগনেসিয়াম এদিককার ক্লোরিনকেও আকর্ষণ করছে, ম্যাগনেসিয়াম এদিককার ক্লোরিনকেও আকর্ষণ করছে। ম্যাগনেসিয়াম পজিটিভ, ক্লোরিন দুটো নেগেটিভ, দুজনকে আকর্ষণ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি Mg+2। ঠিক আছে, এবং ক্লোরিন কিন্তু এখানে দুটো আছে এবং এদের কিন্তু ক্লোরিনের যে সংকেত হবে সেটা তোমরা জানো। তাহলে এই আকর্ষণ বল দ্বারা ওরা কিন্তু যুক্ত হয়ে যাবে এবং যুক্ত হয়ে Mg রয়েছে একটা আর ক্লোরিন আছে দুটো, তাই MgCl2 তৈরি হবে। তো এটা তোমাদের দেখাতে হবে এই চিত্রটা। ঠিক আছে, তো একটা জিনিস তোমরা হয়তো খেয়াল করেছো যে তড়িৎযোজী বা আয়নীয় যৌগের ক্ষেত্রে একটাকে অবশ্যই ধাতু থাকতে হবে আর অধাতু থাকতে হবে। ধাতু এবং অধাতু সবসময় তৈরি করে কি, আয়নীয় বা তড়িৎযোজী যৌগ। আমি কি বললাম ভালো করে বোঝো, ধাতু এবং অধাতু সর্বদা আয়নীয় বা তড়িৎযোজী যৌগ তৈরি করে। বোঝা গেল? তাহলে আয়নীয় বা তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে একটা ধাতু থাকবে আর একটা অধাতু থাকবে, এটা কিন্তু চেনার নিয়ম। আর তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে আর সমযোজী যৌগের ক্ষেত্রে সমযোজী যৌগের ক্ষেত্রে দুটোই অধাতু হয়। যেমন H2O দুটোই অধাতু, Cl2 দুটোই অধাতু, ক্লোরিন, তাই না? HCl দুটোই অধাতু। ঠিক আছে, এগুলো কিন্তু সমযোজী যৌগ। তো যাই হোক, আমরা 3 নম্বরটাও করলাম। নেক্সট আরও একটা নিয়ে আলোচনা করব আমরা, সোডিয়াম ফ্লুরাইড NaF। সোডিয়াম তো তোমরা জানো, সোডিয়ামের শেষ কক্ষে একটা ইলেকট্রন থাকে, এর ইলেকট্রন বিন্যাস 2,8,1। একটু আগে আমরা দেখেছি 2,8,1। এবং ফ্লুরিনের শেষ কক্ষে কিন্তু 7টা থাকে, 1 2 3 4 5 6 7টা, 2,7 এর ইলেকট্রন বিন্যাস। তো যেহেতু শেষ কক্ষে একটা আছে সোডিয়ামের, একটা 4-এর কম, তাই ইলেকট্রন বর্জন করবে, ফ্লুরিনকে দিয়ে দেবে। ফ্লুরিন কি করবে, 4-এর বেশি আছে, 7টা আছে, তাই ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে, তাই না? তো এইভাবে তৈরি হবে Na+। ঠিক আছে, আর কি তৈরি হবে, F-।
তাহলে একটা ডট 1 2 3 4 5 6 7, তাহলে এর ইলেকট্রন বিন্যাস হবে 2,8, এর হয়ে যাবে 2,8। এইভাবে সোডিয়াম ফ্লোরাইড তৈরি হবে, ঠিক আছে, সোডিয়াম ফ্লোরাইড Na+ আর F- তৈরি হচ্ছে NaF, সোডিয়াম ফ্লোরাইড, ঠিক আছে। তো এইভাবে তোমরা ইলেকট্রন ডট গঠনগুলো দেখাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা সমযোজী যৌগের ইলেকট্রন ডট গঠন নিয়ে আলোচনা করব। এবার আমরা জলে ইলেকট্রন ডট গঠন নিয়ে আলোচনা করব। H2O, এই ইলেকট্রন ডট গঠনকে আমরা অনেক সময় লুইস ডট গঠন বলি, কারণ বিজ্ঞানী লুইস কিন্তু সমযোজী যৌগের ধারণা দিয়েছিলেন, তাই আমরা লুইস ডট গঠন অনেক সময় বলতে পারি। তো যাই হোক, যেটাই বলি না কেন, কি হয় এখানে দেখে নিই আমরা। অক্সিজেন শেষ কক্ষে 6টা থাকে, তোমরা ভালো করে জানো, একটু আগেই দেখলাম। 1 2 3 4 5 6। হাইড্রোজেনের শেষ কক্ষে 1টা থাকে, এটাও তোমরা ভালো করে জানো, শেষ কক্ষে 1টা, হাইড্রোজেনের শেষ কক্ষে 1টা, তাই না? তাহলে দেখো, হাইড্রোজেনেরও দরকার, শেষ কক্ষে 2টো বানাতে চাই হাইড্রোজেন, এই হাইড্রোজেনেরও দরকার। আবার দেখো, অক্সিজেনও 2টো দরকার। যখন সবারই দরকার হবে, কেউ কাউকে যখন দেবে না, বর্জন করার চাহিদা কারোর যখন নেই, সবাই গ্রহণ করতে চায়, তখন বুঝে নেবে এটা সমযোজী যৌগ হবে বা সমযোজী বন্ধন হবে। সবারই যখন প্রয়োজন, তখন সেটা কিন্তু সমযোজী যৌগ। আর যে বর্জন করবে, একজন গ্রহণ করবে, এরকম যদি থাকে, তাহলে কিন্তু তড়িৎযোজী যৌগ, তাই না? তো সমযোজী যৌগ তৈরি হয় অধাতু অধাতু। দেখো, হাইড্রোজেন অধাতু, অক্সিজেন অধাতু, হাইড্রোজেন অধাতু, অধাতু অধাতুর সমন্বয়ে তৈরি হয় কিন্তু সমযোজী যৌগ, এটা মাথায় রাখতে হবে। তো এবার কি হবে, এরা বুঝতেই পারছো, তাহলে সমযোজী যৌগ তৈরি হবে, সবারই প্রয়োজন। তাহলে এ একটা ইলেকট্রন দেবে, ইলেকট্রন জোড় গঠন করবে, এ একটা ইলেকট্রন দেবে। একই রকমভাবে এ একটা ইলেকট্রন দেবে, জোড়ের মধ্যে এ একটা ইলেকট্রন দেবে। এইভাবে ইলেকট্রন জোড় তৈরি হবে, কটা? 2টো। এখানে একটা জোড় তৈরি হবে, এখানে একটা জোড় তৈরি হবে, তাই না? তাহলে আমি 3টে পরমাণুতে 3টে সার্কেল আঁকবো। এই দুটো পরমাণুর মাঝখানে একটা ইলেকট্রন জোড় তৈরি হবে, এই দুটো পরমাণুর মাঝখানে একটা ইলেকট্রন জোড় তৈরি হবে। তাহলে দেখো, 3টে সার্কেল কিভাবে আঁকছি, এই জায়গাটা কিন্তু অনেকে বুঝতে পারে না বা ভুল হয়। 3টে সার্কেল এমনভাবে আঁকবো যে প্রত্যেককে কি করবে, ওভারল্যাপ করবে। দেখো, ওভারল্যাপ করেছে, একটা কমন অংশ তৈরি হয়েছে। তো এখানে হাইড্রোজেন দাও, অক্সিজেন দাও, হাইড্রোজেন দাও। তাহলে এই যে কমন অংশের মধ্যে একটা ডট ইলেকট্রন থাকবে, একটা সার্কেল ইলেকট্রন থাকবে। ডট ইলেকট্রনটা হচ্ছে হাইড্রোজেনের, এই যে ডট, সলিড ডট, আর সার্কেল মতো সেটা হচ্ছে অক্সিজেনের। তাহলে এর মধ্যে একটা ডট ইলেকট্রন, একটা সার্কেল থাকবে। আর অক্সিজেনের দেখো, 2টোতে ইলেকট্রন, ওরা জোড় গঠন করলো 2টো, তো বাকি থাকলো কটা? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কটা আছে? 1 2 3 4, 4টে ইলেকট্রন কিন্তু অক্সিজেনের চারদিকে দিতে হবে, চারিপাশে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমরা ইলেকট্রন জোড় গঠন করবে। তো এইভাবে এই প্রক্রিয়াতে হাইড্রোজেনের শেষ কক্ষে 2টো হয়ে যাবে, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2,8 এবং হাইড্রোজেনের হয়ে যাবে 2। তুমি যদি এই সার্কেলের কথা বলো, এটা হচ্ছে পুরোটাই হাইড্রোজেন, শেষ কক্ষে 2টো আছে, একটা 2টো। তুমি এটাকে দেখো, মাঝখানে অক্সিজেনের সার্কেলটা, তো কটা আছে? 1 2 3 4 5 6 7 8টা, শেষ কক্ষে 8টা আছে। তুমি যদি এই হাইড্রোজেনটাকে দেখো, শেষ কক্ষে কটা আছে? একটা 2টো। তো এইভাবে সবাই কিন্তু নিজেদের যে চাহিদা সেটা পূরণ করবে, শেষ কক্ষে 8টা ইলেকট্রন তৈরি করবে, অষ্টক পূর্তি ঘটাবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তৈরি হচ্ছে হাইড্রোজেন। আমি এই জোড়কে আমি একটা সিঙ্গেল দাগ দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? একটা সিঙ্গেল দাগ দিয়ে প্রকাশ করব জোড়গুলোকে, মানে একটা সিঙ্গেল দাগ মানে হচ্ছে একটা জোড়কে বোঝাবে, ঠিক আছে? আর বাকি যে ইয়েগুলো ছিল সেগুলো আমি লিখে দিলাম, বাকি ইলেকট্রন জোড়, এগুলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তো এইভাবে তৈরি হচ্ছে হাইড্রোজেন H2O। বোঝা গেল? প্রত্যেকটা ধাপ ভালো করে দেখাতে হবে, বাস এটা করতে পারলেই কিন্তু পরীক্ষাতে নাম্বার পেয়ে যাবে। এবার চলো অন্য একটা যৌগ নিয়ে আলোচনা করি, আমরা অ্যামোনিয়া নিয়ে আলোচনা করি, NH3, ঠিক আছে? অ্যামোনিয়া বইয়ে প্রচুর রয়েছে, প্র্যাকটিস করবে।
আমি কয়েকটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা ধরতে পারো। অ্যামোনিয়া NH3, তো অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন রয়েছে আর রয়েছে নাইট্রোজেন আছে আর কি আছে, হাইড্রোজেন আছে, তাই না? তো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমাদের জানতে হবে। তো আমরা নাইট্রোজেনকে মাঝখানে রাখছি, সুবিধা হবে মাঝখানে। এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন রাখলাম, অসুবিধা নেই। তিন দিকে বা চারদিকে, তিন দিকে তিনটা হাইড্রোজেন রাখলাম। তো ইলেকট্রন জোড় সবাই তৈরি করবে, ভালো করে আমরা বুঝি বিষয়টা। এই যে হাইড্রোজেনের ইলেকট্রন, হাইড্রোজেন ইলেকট্রন, হাইড্রোজেনের ইলেকট্রন, বোঝা গেল? নাইট্রোজেন ইলেকট্রন, নাইট্রোজেন ইলেকট্রন, নাইট্রোজেন ইলেকট্রন, তিনটা হয়ে গেল। নাইট্রোজেনের শেষ কক্ষে 5টা ইলেকট্রন থাকে, মানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,5, মাথায় রাখতে হবে। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস 2,5, এদের ইলেকট্রন বিন্যাস কত? 1 করে, তাই না? 1। তাহলে কি হবে? সবারই প্রয়োজন। হাইড্রোজেন শেষ কক্ষে 2টো বানাতে চাই, হিলিয়ামের মতো হতে চাই এই হাইড্রোজেনগুলো। আবার নাইট্রোজেনের শেষ কক্ষে 3টে প্রয়োজন, দেখো 5টা আছে, আর 3টে যদি চলে আসে তাহলে 8টা হয়ে যাবে, তাই না? তাহলে সবার যখন প্রয়োজন তাহলে সবাই ইলেকট্রন জোড় গঠন করবে। ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে এরা কি করবে? নিজেদের চাহিদা পূরণ করবে। আর এখানে সবাই একটু চেক করে নেয়, সবাই অধাতু। দেখো হাইড্রোজেন, 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 নাইট্রোজেন, সবাই কিন্তু অধাতু। তো দেখো তাহলে এখানে একটা ইলেকট্রন জোড় তৈরি হবে, এই ইলেকট্রন এর সঙ্গে একটা আদান মানে জোড় তৈরি করবে, এই ইলেকট্রন এর সঙ্গে একটা জোড় তৈরি করবে। তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন কটা থাকছে? দেখো একটা, দুটো নিঃসঙ্গ ইলেকট্রন থাকছে, তাই না? আর বাকি 3টে ইলেকট্রন কি করবে? নাইট্রোজেনের জোড় গঠন করবে। তাহলে কেমন হয়ে যাবে? 3টে আমাদের সার্কেল আঁকতে হবে, তাই না? 4টে সার্কেল আঁকতে হবে। এই হচ্ছে একটা সার্কেল, নাইট্রোজেনের সার্কেল। আমি এখানে একটা সার্কেল আঁকবো হাইড্রোজেনের, এখানে একটা সার্কেল আঁকবো হাইড্রোজেনের, এখানে একটা সার্কেল আঁকবো হাইড্রোজেনের। 4টে সার্কেল দরকার, 1, 2, 3, 4টে সার্কেল এঁকে দিয়েছি। তাহলে দেখো এই সার্কেলের মধ্যে হাইড্রোজেনের ডট আর কি নাইট্রোজেনের শর্ট সার্কেল, এটা নাইট্রোজেন। নিঃসঙ্গ ইলেকট্রন কটা আছে? একটা, দুটো, বাইরে আমি নিঃসঙ্গ ইলেকট্রন দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা ডট থাকবে, সলিড ডট হাইড্রোজেনের, একটা সার্কেল মতো থাকবে, সলিড ডট হাইড্রোজেনের, আর সার্কেল মতো থাকবে নাইট্রোজেনের সার্কেল, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। সবাই এই পদ্ধতিতে কিন্তু নিজেদের চাহিদা পূরণ করবে। শেষ কক্ষে সবাই তার যতটা দরকার সেইটা পূরণ করবে, অর্থাৎ এর ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2, 8, 2, 8, 2, আর এই হয়ে যাবে 2,8, ঠিক আছে? তো এইভাবে ইলেকট্রন জোড় তৈরি হবে। তাহলে আমরা কি করব? ইলেকট্রন জোড় 3টে আছে, তো 3টে ডট দিয়ে আমরা দেখাবো। তাহলে নাইট্রোজেন আমি এখানে দেখাচ্ছি পরের ধাপে। তো এটার পরে আসছে কোনটা? এটার পরে এটা আসছে নাইট্রোজেন, উপরে একটা হাইড্রোজেন, 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 3টে হাইড্রোজেনের সঙ্গে জোড় তৈরি করেছে, 2টো ইলেকট্রন নিঃসঙ্গ অবস্থায় রয়েছে, ঠিক আছে? এইভাবে তৈরি হবে কিন্তু অ্যামোনিয়া মানে NH3, ঠিক আছে? তো এই হচ্ছে লুইস ডট গঠন। আরও একটা দেখিয়ে দিই তোমাদের, তাহলে ক্লিয়ার হবে। কার্বন ডাই অক্সাইড CO2 দেখাই, CO2 কার্বন ডাই অক্সাইড। তো এবার সমযোজী যৌগের বন্ধন 3 প্রকার, সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন আর ত্রিবন্ধন। কি বললাম? সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন আর ত্রিবন্ধন। তো আমি যতগুলো দেখিয়েছি এক বন্ধনের দেখিয়েছি, দ্বিবন্ধনও রয়েছে, ত্রিবন্ধনও আছে। যেমন নাইট্রোজেন ত্রিবন্ধন, যদি আমি নাইট্রোজেন দেখাই তাহলে ত্রিবন্ধন পেয়ে যাবে। দেখো নাইট্রোজেন N2 অণু। কীভাবে ত্রিবন্ধন তৈরি হচ্ছে দেখে নিই আমরা। ধরো দুটো নাইট্রোজেন 2,5, 2,5, এটা ইলেকট্রন বিন্যাস নাইট্রোজেনের। তো নাইট্রোজেন 3টে, নাইট্রোজেনের কি হচ্ছে? শেষ কক্ষে কটা থাকে? 5টা থাকে, তাই না? শেষ কক্ষে 5টা থাকে, শেষ কক্ষে 5টা থাকে।
তাহলে এবার প্রত্যেক এই নাইট্রোজেনেরও 3টে দরকার, এরও 3টে দরকার, শেষ কক্ষে 8টা বানানোর জন্য এর 3টে দরকার, এর 3টে দরকার, তাই না? তাই সবার যখন দরকার, তাহলে এরা কি তৈরি করবে? সমযোজী যৌগ তৈরি করবে, ইলেকট্রন জোড় গঠন করবে। তো এই হচ্ছে ইলেকট্রন জোড়। তাহলে দেখো, এই ইলেকট্রন দুটো জোড় গঠন করলো, মাঝখানে দুটো ইলেকট্রন জোড় গঠন করবে, সাইডে দুটো ইলেকট্রন জোড় গঠন করবে। তাহলে এখানে দুটো পরমাণু আছে, তাই আমরা দুটো সার্কেল আঁকবো, একটু বড় করে আঁকবে সার্কেল। নাইট্রোজেন, নাইট্রোজেন। আচ্ছা, এই বাকি দুটো নিঃসঙ্গ ইলেকট্রন দিয়ে দাও, নিঃসঙ্গ ইলেকট্রন, এই দুটো নিঃসঙ্গ ইলেকট্রন দিয়ে দাও। আচ্ছা, ভেতরে দেখো এরকম তৈরি হচ্ছে একটা নাইট্রোজেনের ডট, একটা এই নাইট্রোজেনের সার্কেল মতো, নাইট্রোজেনের ডট, এই নাইট্রোজেনের মতো, এই নাইট্রোজেনের ডট, সার্কেল মতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 জোড়া ইলেকট্রন রয়েছে, দুটো নাইট্রোজেনের মধ্যে 3 জোড়া ইলেকট্রন, 3 জোড়া, 1 2 3 জোড়া। এক জোড়াকে একটা দাগ দিয়ে প্রকাশ করি, 3 জোড়াকে 3টে দাগ দিয়ে প্রকাশ করব, অর্থাৎ 1 2 3। ঠিক আছে, 3টে দাগ দিয়ে প্রকাশ করব। আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এইভাবে তৈরি হচ্ছে কিন্তু নাইট্রোজেন N2। তাহলে এখানে দেখো 3টে বন্ধন রয়েছে, তাই এটাকে বলা হয় সমযোজী ত্রিবন্ধন, সমযোজী ত্রিবন্ধন। তো নাইট্রোজেনের মধ্যে সমযোজী ত্রিবন্ধন তৈরি হয়, নাইট্রোজেনের মধ্যে সমযোজী ত্রিবন্ধন তৈরি হয়। আরও একটা রয়েছে অ্যাসিটিলিন C2H2, এখানেও কিন্তু সমযোজী ত্রিবন্ধন তৈরি হয়। আচ্ছা, অক্সিজেন দেখে নিই আমরা। অক্সিজেন দেখো, অক্সিজেনের শেষ অক্সিজেন 2,6 ইলেকট্রন বিন্যাস, তাই না? অক্সিজেন ইলেকট্রন বিন্যাস 2,6। তাহলে অক্সিজেনের শেষ কক্ষে কটা ইলেকট্রন? 6টা। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে দেখো ভালো করে বোঝো, এই অক্সিজেনের দুটো দরকার, এরও দুটো দরকার, শেষ কক্ষে 8টা বানানোর জন্য দুটোরই দুটো করে দরকার। আর এই দরকার পূরণ করার জন্য এরা কি করবে? সমযোজী বন্ধনে আবদ্ধ হবে, এরা ইলেকট্রন জোড় গঠন করবে, তাই না? তাই এর সঙ্গে এটা, এর সাথে এটা, তাহলে দুটো সার্কেল লাগবে দুটো অক্সিজেনের জন্য। সার্কেল আঁকা হয়ে গেল। নিঃসঙ্গ ইলেকট্রন কটা আছে দেখো? 1 2 3 4টা। 4টে নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে, 1 2 3 4টা। নিঃসঙ্গ ইলেকট্রন কটা আছে? 4টা। 1 2 3 4টা। আচ্ছা, দুটো জোড় তৈরি হয়েছে, একটা এই অক্সিজেনের, একটা এই ডট। ঠিক আছে, একটা এই অক্সিজেনের, একটা এই অক্সিজেনের। তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো অক্সিজেনের মধ্যে দুটো জোড় আছে, দুটো জোড় মানে দুটো দাগ, দুটো বন্ধন, বন্ড চিহ্ন এটা। ঠিক আছে, তাহলে 1 2 3 4, 1 2 3 4। তো এইভাবে তৈরি হচ্ছে কিন্তু O2। বোঝা গেল? তো এই হচ্ছে ইলেকট্রন ডট চিত্র বা লুইস ডট গঠন। এইগুলো কিন্তু তোমাদের আঁকতে হবে পরীক্ষার সময়, ভালো করে প্র্যাকটিস করে নেবে। বই ধরে ধরে যতগুলো আছে উদাহরণ, এক্সাম্পলে যতগুলো দেওয়া আছে প্র্যাকটিস করো। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, আমি দেখাচ্ছি C2H2। ঠিক আছে, এবার কার্বনের ইলেকট্রন বিন্যাস তোমরা মোটামুটি সবাই জানো। কার্বন হচ্ছে দুটো